গ্রাম অঞ্চলে আর কি, যেটা হচ্ছে কঞ্চি বেশি আর কি। ওইগুলো তার পাতার মধ্যে দিয়ে মরিয়ে গেলে পরে ওইটা দিয়ে করে ওই মাঠের মধ্যে কিংবা চৌরাস্তায় নিয়ে ঝুলিয়ে রাখবা। তাহলে এইটা দেখে জনগণ শিক্ষা লাভ করবে যে ভবিষ্যতে এই যে খারাপ মানুষ হইলে তার পরিণতি এই হয়, এই থেকে মানুষ শিক্ষা লাভ করবে। আমরা মনে করি যে ভারত যে এটা উদ্বেগ প্রকাশ করছে, এই উদ্বেগ প্রকাশ করে কোনো লাভ নেই। কারণ বাংলাদেশের এখন যারা ক্ষমতায় আছে কিংবা বাংলাদেশের জনগণ ওই ভারত উদ্বেগ প্রকাশ করলো না কি প্রকাশ করলো এতে দায়ও আসে না, এগুলো 2 পয়সার মূল্যও দেয় না। যারা ইউনূস সরকার তাদের মধ্যেও রয়ে গেছে। তো সেই কারণে আমরা বলতে চাই, যে কথাটা বলার জন্য তাদের ওখানে গিয়েছিলাম, যে আমাদের আপনাদের সঙ্গে মূল স্রোতধারায় আমরা মানে পারবো না, মানে স্রোতধারায় গিয়ে আমরা পারবো না, আমরা পারি নাই, 1000 বছর আগের থেকেই পারিনি। বাংলাদেশের গণতন্ত্র তো ভারতই ধ্বংস করেছে। তারা এই আওয়ামী লীগের ভূত তাদের ঘাড়ে চাপুক, আর অথবা তাদের ভূত আওয়ামী লীগের ঘাড়ে চেপে আজকে বাংলাদেশটাকে যেমন ধ্বংস করেছে তারা, তেমনি আওয়ামী লীগের আজকে এই দুর্দশার জন্য দায়ী কিন্তু ভারত। ভারত যদি তাদেরকে প্রথম থেকে একটু শুভ বুদ্ধির উপদেশ দিত, একটু সৎ উপদেশ দিতে পারতো প্রথম থেকেই, যে একটা গণতান্ত্রিক ব্যবস্থা চলমান থাক, একটা নদীতে যদি স্রোত না থাকে, নদীর যদি স্রোত অবরুদ্ধ করা হয়, তাহলে একসময় এই জল জমতে 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 সেই বাঁধও ধ্বংস হয়, আর ওই নদীর 2 পারও ধ্বংস হয়ে যায়। তা আজকে বাংলাদেশের এই গণতন্ত্রটাকে অবরুদ্ধ করে রাখার জন্য যেমন ভারত দায়ী, ভারতের এই পররাষ্ট্র মন্ত্রণালয় দায়ী, এবং ভারতের যারা গোয়েন্দা আছে, রাজনৈতিক নেতারা আছে, তারা যেমন দায়ী, আবার এদিকে আওয়ামী লীগও দায়ী। তাদের মধ্যে ক্ষমতার লোভ এতটা বেশি ছিল যে তারা উন্মাদ হয়ে গিয়েছিল আর কি। যে কারণে আজকে তাদের এই দুর্দশা, যে একজন নেতা তারা এই দেশে থাকতে পারতেছে না, সবাই পালিয়ে পালিয়ে বিদেশে গেছে। আবার বিদেশে গিয়েও আমরা গ্রামে ছোটবেলায় একটা গল্প শুনেছিলাম, যে গ্রামের মধ্যে সবচাইতে খারাপ শয়তান টাইপের একটা লোক সমস্ত গ্রামবাসীর অত্যাচার অনাচার করেছে। তো জীবনের শেষ পর্যায়ে মৃত্যুর আগের দিন, না মৃত্যুর একটু আগে, বলছে সবার কাছে ক্ষমা টমা চেয়ে, যা আমি যা অপরাধ করছি তোমরা আজকে আমাদের একটু ক্ষমা করে দাও। আর ক্ষমা সমস্ত মানুষ বললো যে আচ্ছা, মৃত্যুর আগে তো মানুষ মানে যদি অপরাধ বোধ ভোগে তাকে ক্ষমা করে দেওয়াই উচিত। জন এলাকার লোকজন তাকে ক্ষমা করে দিচ্ছে। পরে বলছে তোমাদের কাছে আমার আর একটা অনুরোধ, যে এই যে আমি যে অপরাধ করছি, এই রকম অপরাধ যেন মানুষ না করে, এবং এই অপরাধ দেখে যাতে ভবিষ্যতে মানুষ শিক্ষা নেয়, তার জন্য তোমরা এক কাজ করবা, একটা বাঁশের ওই যে মানে আহাইলে বাঁশ বলে আমাদের গ্রাম অঞ্চলে আর কি, যেটা হচ্ছে কঞ্চি বেশি আর কি, ওইগুলো তার পাতার মধ্যে দিয়ে মরিয়ে গেলে পরে ওইটা দিয়ে করে ওই মাঠের মধ্যে কিংবা চৌরাস্তায় নিয়ে ঝুলিয়ে রাখবা। তাহলে এইটা দেখে জনগণ শিক্ষা লাভ করবে যে ভবিষ্যতে এই যে খারাপ মানুষ হইলে তার পরিণতি এই হয়, এই থেকে মানুষ শিক্ষা লাভ করবে। তা মানুষজন মনে করলো যে তাহলে তো খুবই ভালো, এই লোকটার মধ্যে একটা শুভ বুদ্ধির উদয় হয়েছে, যাকে তার শেষ ইচ্ছাটা আমরা পূরণ করি। তো তার শেষ ইচ্ছা যখন পূরণ করতে গেল, পরবর্তী এর পরে চৌকিদার যখন থানায় খবর দিয়েছে, থানায় এসে গ্রামের সমস্ত বাড়ি হানা দিয়ে সব বাড়ির পুরুষ লোক থেকে মহিলা থেকে আরম্ভ করে সবাই গ্রেপ্তার করে নিয়ে গেছে। তো বিষয়টা হচ্ছে, সে বলছে যে এই লোকটা জীবনে বেঁচে থাকতেও আমাদের জ্বালাইছে, মরিয়ে গিয়েও জ্বালাইছে। শেখ হাসিনা বেঁচে থাকতেও তার এই দেশের জনগণকে যেমন জ্বালাইছে, এখন সে পালায় গিয়ে ভারতে বসে বসে এমন সব উস্কানিমূলক বক্তব্য টক্তব্য দেয়, তোরা মাঠে নাম, আমি আসতেছি, এই বলে বলে যে এই দেশের যেসব নিরীহ রাজনৈতিক নেতা ছিল তার দলের কর্মীরা, যারা জীবনে কোনো সুযোগ সুবিধা পায় নাই, তারাও আজকে জেলের মধ্যে ঢুকছে, তারাও নানান নির্যাতনের শিকার হচ্ছে। তার মানে এই ভদ্র মহিলাদের কতটা এই দেশের জনগণের জন্য অভিশপ্ত, তা এখন এই তার দলের লোক এতদিন না বুঝতে পারলে এখন বুঝতে পারে। তো সেইখানে ভারতের মধ্যে ভারতের যে সমস্ত নেতারা, তাদের এই মাথার মধ্যে একটু ঘিলু কম, ওই ইসের মধ্যে থাকে, তো যে কারণে ঘিলু কম থাকার কারণে তাদের মধ্যে এই বাস্তবতা তারা বুঝতে পারে নাই। আজকে এই শেখ হাসিনার যেমন পরাজয়, আওয়ামী লীগের যেমন দুর্দশা, ভারতের জন্য মান মর্যাদার মানে একেবারে ধূলিসাৎ হয়ে গেছে। এই যে 2 দিন আগে পাকিস্তানে একটা হামলা করতে গিয়ে মানে এখানেও তার মান মর্যাদা নষ্ট হয়েছে। এদের যে কারা বুদ্ধি দেয় এবং এদের যারা মানে পরামর্শদাতা উপদেশদাতা, তারা যে কোন টাইপের, এইটাই আমার কাছে বোধগম্য হয় না। তো সবকিছু আমরা মনে করি যে ভারত যে এটা উদ্বেগ প্রকাশ করছে, এই উদ্বেগ প্রকাশ করে কোনো লাভ নেই। কারণ বাংলাদেশের এখন যারা ক্ষমতায় আছে কিংবা বাংলাদেশের জনগণ ওই ভারত উদ্বেগ প্রকাশ করলো না কি প্রকাশ করলো এতে দায়ও আসে না, এগুলো 2 পয়সার মূল্যও দেয় না। আমরা আসলে বিষয়টা কি, একটা মানে এশিয়ার বিষয়, মানে মানুষের একটু রুচিবোধ, ইসের বোধ। জামাত ইসলামী একটা ইসলামী আদর্শের দল,
এবং তাদের ইসলামী নিয়ম নীতি আদর্শ অনুযায়ী তাদের মানে যারা কর্মীরা, তারা সেই কর্মীরা সেইভাবে জীবনযাপন করে, ইসলামী জীবনযাপন। ও মানে তাদের একটা নিয়মই আছে, তার একটা বই আকার তৈরি করা আছে, তাদেরকে ইসলামী বিধিবিধান নিয়মিত পালন করতে হবে। এখন অমুসলিম যারা আছে তাদেরকে একটা অমুসলিম সদস্য তারা তৈরি করে আর কি, মানে মেইন ইসে না। তো এখন হিন্দুরা যারা আছে তারা একটা ইসলামী নামের দলে দেয় সদস্য, অনেকেই সদস্যপদ গ্রহণ করছে বিভিন্ন জায়গায়, তার সংখ্যা খুবই কম। জামাত বিভিন্ন সময় বিপদে আপদে তাদের হেল্প করে, বিভিন্ন সময় যে জমি দখল সহ বাড়ি দখল চাঁদাবাজি এইগুলোর ক্ষেত্রে তাদের কাছে সাহায্য চাইলে তারা হেল্প করে। যে কারণে এই সহযোগিতা পেয়ে বিভিন্ন জায়গায় কিছু কিছু মানুষ জামাতে যাচ্ছে। জামাতের হয়ে ইলেকশন করতে গেলে হিন্দুরা জামাতের সেই লোককে ভোট দিবে না, মুসলিম সম্প্রদায়ের লোকজনও ভোট কমই দিবে। কারণ এইটা আমরা সেই 47 সালের আগের থেকে দেখছি। 47 সালেই এই দেশের 97% মুসলিম বলছে হিন্দুদের সঙ্গে থাকা যায় না, আমরা আলাদা দেশ চাই, আলাদা ভাবেই চাই। এবং 1905 সালে মুসলিম লীগ যেদিন গঠন হলো সেই দিনই তারা বলছে যে হিন্দুদের সঙ্গে একসঙ্গে ভোট করলে আমরা করবো না, আমাদের আলাদা ভোট দিতে হবে, সেপারেট ইলেকটোরেট সিস্টেম। তো মুসলিম সম্প্রদায়ের এমনিতে ধরেন ধর্মীয় ভাবেও আজকে ধরেন অনেকেই আজকাল ভালো ভালো কথা বলে ইসলামের কথা, কিন্তু আপনি মক্কায় যেখানে, ওখানে 50 মাইল দূরে সাইনবোর্ড টানানো আছে অনলি ফর মুসলিম, কোন নন মুসলিম ওইখানে ঢুকতে পারবে না। তো ইসলামের কিছু রেস্ট্রিকশন আছে যেখানে অমুসলিম লোকজন সেখানে ঢোকা মানে সুবিধাজনক না। তো সেই কারণে জামাত ইসলাম আহ্বান জানিয়েছে, এটা ঠিক আছে, কিন্তু এখানে খুব বেশি সংখ্যক মানুষ জামাতে গিয়ে ইলেকশন করবে এটা আমার মনে হয় না। তো আমরাও সেই কারণে মনে করি যে ওই সময় ভারতের যে সময় 1905 সালে মুসলিম সম্প্রদায়ের মানুষ যেটা বলেছিল যে পৃথক নির্বাচন সিস্টেম, আমরা জামাতের কাছে ওই জন্যই গিয়েছিলাম যে আমরা বলতে চাই যে যেহেতু তারা একটা ইসলামী দল, ইসলামী আদর্শের দল, আমরা যেহেতু হিন্দু মানুষ অমুসলিম, আমরা এমনি সাধারণ ইলেকশনে কোনো মাইনরিটি প্রতিনিধিত্ব কোথাও যাওয়ার সুযোগ নাই। এই যে ধরেন এখন উপদেষ্টা পরিষদ হয়ে গেল, এর মধ্যে কোনো হিন্দু নাই। এই যে 10টা সংস্কার কমিটি হয়ে গেল, তার মধ্যে কোনো হিন্দু নাই। আমাদের হাইকোর্টে প্রায় 350 আইন কর্মকর্তা নেছে, তার মধ্যে কোনো মানে হিন্দু আছে মাত্র 2 জন, সে 2 জন হচ্ছে মানে হিন্দুদের মধ্যে যেভাবে পড়ে ওইভাবে না। তো এই যে মূল বিষয়টা যে হিন্দু সম্প্রদায়কে একেবারেই নেগলেক্ট করা, মানে সমাজের সর্বস্তর থেকে তাদেরকে ছুঁড়ে ফেলে দেয়া, এই মানসিকতা আওয়ামী লীগের যেমন ছিল, বিএনপির মধ্যেও আছে, জামাত ইসলামের মধ্যেও আছে, এবং কি বর্তমান যারা ইউনূস সরকার তাদের মধ্যেও রয়ে গেছে। তো সেই কারণে আমরা বলতে চাই, যে কথাটা বলার জন্য তাদের ওখানে গিয়েছিলাম, যে আমাদের আপনাদের সঙ্গে মূল স্রোতধারায় আমরা মানে পারবো না, মানে স্রোতধারায় গিয়ে আমরা পারবো না, আমরা পারি নাই, 1000 বছর আগের থেকেই পারিনি। যখন এই দেশে 100% হিন্দু ছিল তখনও ওই আপনার ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি 17 জন এসে আমাদেরকে দখল করেছে। আজকাল অনেকেই তারা বঙ্গ বিজয় বলে, আমি আপনার বাড়িতে লুট করা, আপনার বাড়ি দখল করাকে আপনি বিজয় মনে করবেন না, আপনি মনে করবেন আপনার পরাজয়। এখন মুসলিম যারা বিজয়ী হয়, যারা দখল করে, তারা নিজেদেরকে বিজেতা মনে করতেছে। এটা আমরা মনে করছি আমাদের জন্য বেদনাদায়ক। আমার বাড়ির থেকে এখন যদি কেউ দখল করে, আমার বাড়ি এখন মানে লুটপাট করে, এটাকে আমি বিজয় মনে করি না, এটা আমাদের জন্য দুঃখের, অন্যের কাছে বিজয় হতে পারে। তো এই কারণেই আজকে আমরা যেটা মনে করি যে হিন্দু সম্প্রদায় সহ বৌদ্ধ খ্রিস্টান যারা আছে তাদের সংখ্যানুপাতের প্রতিনিধিত্ব সর্বস্তরে, কারণ মন মানসিকতার দিক দিয়ে মুসলিম সম্প্রদায় এখনো ওই উদারতায় পৌঁছে নাই যে সমান সংখ্যক প্রতিনিধিত্ব নিয়োগ করতে হবে। যেমন আমরা দুর্গাপূজায় 3 দিনের ছুটি চেয়েছিলাম, আপনার ঈদের জন্য কিন্তু 10 দিন ছুটি দিচ্ছে তারা, কিন্তু দুর্গাপূজার ছুটির জন্য তাদের বললেই তাদের বাহানা আসে। এমনি বলে আমরা এক পরিবারের মানুষ, আমরা ইউনূস সাহেব বোধহয় ঢাকেশ্বরী মন্দিরে যাই বলে আসলে আমরা এক পরিবারের মানুষ, কিন্তু বাস্তবতা হচ্ছে আমাদেরকে ওই বাড়ির চাকর বাকরের মতো মনে করে। অনেক ধনী পরিবারের লোকও বলে যে আমার বাড়ির যেগুলো চাকর, ওই চাকর গুলো আমাদের মতোই, আমরা একই পরিবার, কিন্তু বাস্তবতা হচ্ছে জমি জমার ভাগের সময় তার ওই চাকরের সমান অংশ দেয় না। এগুলো দুটো খাইতে দেয়, মানে দয়া দাক্ষিণ্য করে অনেক সময় এই ওই বলার কথা বলার এইগুলো বলে। তো সেই কারণে আমি মনে করি যে জামাত ইসলাম যেটা বলেছে সে উদারতার পরিচয় দিয়েছে, ঠিক আছে, কিন্তু বাস্তবতা হচ্ছে এক ধরনের রাজনীতি কাজ করছে কিনা, মানে কি ধরনের রাজনীতি কাজ করছে তাদের মধ্যে, মানে ভোটে টানার জন্য, যে আওয়ামী লীগের ম্যাক্সিমাম আমরা তো জানতাম যে হিন্দুরা মানে হচ্ছে আওয়ামী লীগের ভোট দিবে, আওয়ামী লীগ সেই ভোটগুলো টানার জন্য এরা বলছে, নাকি আসলে এরা চাচ্ছে যে মানে হিন্দুরা তাদের বা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদের দলে আসুক? না না, এইকে আসতে গেলে তো হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের তাদের দলের নাম চেঞ্জ করতে হবে, তাহলে তাদের মূল আদর্শ চেঞ্জ করতে হবে, তাহলে না হিন্দুরা সেখানে যাবে।
হিন্দুরা ওখানে যাবে কোন আদর্শ নিয়ে? ওখানে কি আল্লাহু আকবার ধ্বনি দিতে যাবে? ওখানে কি ইসলামিক জীবন যাপন পালন করতে যাবে? ওইখানে যাই হোক, ওইখানে তারা বলে যে প্রত্যেকে তার ধর্ম পালন করার জন্য করবে, সেটা তাদের একটা ব্যাখ্যা আছে। তো সব দিক দিয়ে আমি মনে করি এটাও তাদের একটা কৌশল, যে যাতে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং অন্য সম্প্রদায়ের মানুষ তাদের দলে যেন আসে, এটাই মূল বিষয়। এবং এটাই তো মানে হিন্দু সম্প্রদায় তো প্রথম থেকে এরকম, মানে ওই মরা লাশের মতো পড়ে থাকলে ওই শিয়ালে শকুনে যেমন ভাগ যোগ করে খায়, হিন্দু সম্প্রদায় ভাগাভাগি করবে। একসময় আওয়ামী লীগ যতটা পারছে কি করছে, বিএনপিরাও তাই করে, অন্য দলগুলো সেইভাবে করে, কিন্তু তাদেরকে মানে সমমর্যাদায় তাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার যে ইচ্ছাটা, সেই ইচ্ছাটা কারোর মধ্যে নেই। একসময় জামাত বলতো যে আমরা সেপারেট ইলেকটোরেট চাই, সেই যখন আওয়ামী লীগ ছিল না তখন। বিএনপি একসময় বলছে ঠিক আছে আমরা মাইনরিটিদের জন্য 30টা, হিন্দুদের জন্য 30টা সিট আমরা রিজার্ভ করবো, এর সাথে বলতো। কিন্তু এখন আর বলে না, কারণ এখন তো দেখতেছে যে হিন্দুদের তো আর দিশে হারা, তাদের তো আর মানে এই নাই, অতএব এখন আর দরকার নেই। এখন না মানে আমাদের এখানে হয় এসে ভোট দিবে, না হলে তাদের ভোট দরকার নাই, ঠিক এই মানসিকতা। অসংখ্য ধন্যবাদ।